চলমান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল নূর তুষার। চলমান প্রচারিত হয় নেক্সাস টেলিভিশনে এবং আজকে যে দুজন এখানে উপস্থিত আছেন আমি আসলে অনেক আনন্দিত। আমার দুই ভাই এবং আমরা সবাই মিলে তিন ভাই। আমাদেরকে নিয়ে অনেক ছবি টবি দেখায় লোকজন এবং তাদের জীবনে আমরা ছাড়া আর কোনো চিন্তার বিষয় নাই। তারা ছবি তৈরি করে, আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকে, আমাদেরকে নিয়ে অনেক কথা বলে। যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। চলমান নেক্সাস টেলিভিশনে প্রচারিত হয় প্রত্যেক সপ্তাহে 5 দিন, রবি থেকে বৃহস্পতি। 3 দিন আমি থাকি আর 2 দিন থাকেন অন্য একজন উপস্থাপক। এবং আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে গভীরে যাও, আরও গভীরে। এটা একটা গানের লাইন, আপনারা এই একটু মনে করলেই আপনাদের মনে বেজে উঠবে। এটা চমৎকার একটা রোম্যান্টিক গান, কিন্তু আমাদের বাংলাদেশ এখন এই গভীর শব্দটা নিয়ে খুবই বিব্রত অবস্থায় আছে। কেননা গভীর রাষ্ট্র এই শব্দটা ইংরেজিতে খুব উচ্চারিত হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্লিপ শুনেছি আমি, যেহেতু ডাক্তার, আমি ডিপ কোমা শুনেছি, যে বিভিন্ন সাহিত্যে পড়েছি, কিন্তু ডিপ স্টেট মানে রাষ্ট্রের গভীরে আরেক রাষ্ট্র, এটা ইদানিং শুনতে পেয়ে আমরা প্রায় অনেকেই বিব্রত। এবং এটি নিয়ে আলোচনা করতে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব মাসুদ কামাল, একজন সিনিয়র সাংবাদিক, হাস্যোজ্জ্বল ব্যক্তি, এবং তার পাশে আছেন আনিস আলমগীর, আরেকজন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ। একটু পরেই হয়তো আমাদের ছবি টবি নিয়ে লোকজন ব্যস্ত হয়ে উঠবে, এটা তো জীবনে কোনো কাজ নাই, এটাই কাজ। ইউটিউবে সরাসরি দেখতে চাইলে @নেক্সাস টেলিভিশন লাইভ, আর ফেসবুকে সরাসরি দেখতে চাইলে নেক্সাস টিভি ডিজিটাল বিডি, এই ঠিকানায় দেখবেন। আমরা মাসুদ কামাল, আপনাকে দিয়ে শুরু করি। আজকে যে বিষয় সেটা হচ্ছে গভীরে যাও। আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি, বিষয়বস্তুর গভীরে। আপনি সাংবাদিক, সারা জীবনে আপনি বিষয়বস্তুর গভীরে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা যা দেখতে পাইনি সেটাই তো সাংবাদিকরা আমাদেরকে দেখান। যে সংবাদটা আমরা বুঝি না সেই সংবাদটাকে বুঝিয়ে আমাদের সামনে উপস্থাপন করেন। কিন্তু পুরো রাষ্ট্রই বুঝতে পারছে না যে গভীর রাষ্ট্রটা কি। কেননা উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য, যিনি জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা, যিনি হারুনের ভাতের হোটেল ঘুরে এসেছেন এবং যিনি বলেছিলেন যে এই জুলাই আন্দোলন যদি 5ই আগস্ট সফল না হতো তাহলে তারা অস্ত্র হাতে তুলে নিতেন, সেই একই ব্যক্তি বলেছেন যে ডিপ স্টেট তাদেরকে যা বলেছিল সেই কথায় রাজি না হওয়াতেই বিএনপি ক্ষমতায় এসেছে। এবং বলেছেন ডিপ স্টেট তাদেরকে বলেছিল কথা শুনলে পরে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রেখে দেবে। 29 সালটাই বা কেন? মানে ডিপ স্টেট তো চাইলে তাদেরকে আজীবন ক্ষমতায় রাখতে পারার কথা, এত শক্তিশালী। ইচ্ছা মতো লোকজনকে রাখে না। এই যে ডিপ স্টেট, এটা আসলে কি জিনিস? কারণ সবাই বলার চেষ্টা করছে যে ডিপ স্টেট আছে, কিন্তু এই ডিপ স্টেট কারা? আসলে কি পারে রাষ্ট্রকে, নির্বাচনকে, ক্ষমতাকে থাকবে না এটাকে নিয়ন্ত্রণ করতে? আমার মনে হয় পারে না। আমার মনে হয় যেটা আমি না, আপনি আলাপ করতে করতে আমি এই চট করে একটু উইকিপিডিয়ায় ঘাটলাম যে ডিপ স্টেট কাকে বলে। হ্যাঁ, এটা আমাদের একটা ভালো বন্ধু উইকিপিডিয়া। এখানে যেটা বলা হয়েছে ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র হলো, ওনারও গভীর বলেছেন, হ্যাঁ, গভীর রাষ্ট্র হলো কোনো সরকারের ভেতরে থাকা একটি গোপন, অননুমোদিত এবং অগণতান্ত্রিক নেটওয়ার্ক। এরা নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের নির্দেশের বাইরে গিয়ে নিজের স্বার্থ বা এজেন্ডা বাস্তবায়নে সামরিক, গোয়েন্দা বা আমলাতান্ত্রিক ক্ষমতাকে ব্যবহার করে। একে অনেক সময় ছায়া সরকার বা ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক হিসেবে অভিহিত করা হয়। আর অনেক কিছু আছে, অত আলোচনায় আমি যাই না। নেতিবাচক জিনিস, মোটামুটি একটা নেতিবাচক বিষয়, এবং যার কোনো মানে আপনার আইনগত বৈধতা নাই। গোয়েন্দা সংস্থা তারা একভাবে গোয়েন্দা, সামরিক একভাবে সামরিক সরকার, কিন্তু তাদের সরকারের মধ্যে হস্তক্ষেপ করার কোনো আইনগত বৈধতা নাই। এখন আসিফ মাহমুদ, সজীব মাহমুদ যখন এই কথাগুলি বলেন, তখন আমার মনে যে প্রশ্নটা সেটা হলো গিয়ে 1 নম্বর, যে উনি কিন্তু ইঙ্গিত করেছেন যে ডিপ স্টেটের ভূমিকার কারণে বিএনপি ক্ষমতা এসেছে, এবং তার উনি একটা প্রমাণ দিয়েছেন। খলিলুর রহমানকে তারা যে পররাষ্ট্রমন্ত্রী করলো, এটাই তার প্রমাণ। আচ্ছা, এটাই তার প্রমাণ যে আগে যে উপদেষ্টা হয়েছিল তখন না, উনি যেটা দিয়েছিলেন ওটুকু খারাপ করি, বাকিটুকু পরে যাই। তার মানে আবার উনি বলেছেন যে উনাদের সঙ্গে ডিপ স্টেটের প্রতিনিধিরা কথা বলছেন, আবার বলছেন যে হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও করেছেন। তার মানে ওনার সঙ্গে তো করেছেন, উনি এটা জানেন, অন্যদেরটা উনি জানেন না, হয়তো করেছেন। দেখেন এখানে কতগুলি পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো ডিপ স্টেট একটা মন্দ বিষয়। এখন এই মন্দ বিষয় ওনার সঙ্গে কথা বলেছে,
উনি চুপ করেছিলেন। আপনি মনে করতে পারবেন যে এই ধরনের কথা বলা এবং সেটা চুপ করে থাকা, এটাই কিন্তু একটা অপরাধ। আপনি খেয়াল করেন তো সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসানকে আইসিসি ব্যান করেছিল না? কেন করেছিল? যে যারা বেটিং করে তারা ওনাকে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছি। উনি রাজি হন নাই। কিন্তু রাজি না হওয়াটা তো অপরাধী, রাজি হওয়াটা তো অপরাধী, কিন্তু উনি যে ফোন করেছিল ওটার জন্য চেপেছিলেন, এইটাই অপরাধ। তো আসিফ মাহমুদ সজীব তো চেপেছিলেন। উনি আবার সাকিব আল হাসানকে দেখতে পারেন না, দেখতে পারেন না, নিজে সাকিব আল হাসানের মতোই করেছেন। উনি ওটাই করেছেন। সাকিব আল হাসান যদি এটা হয়তো ওনার হওয়া উচিত। এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো উনি যে রাজি হন নাই তার প্রমাণ কি? হয়তো এমনও তো হতে পারে রাজি হয়েছিলেন বলেই উনি শেষ পর্যন্ত থাকতে পেরেছিলেন, এটাও তো হতে পারে। তৃতীয় কথা, উনি যখন বললেন যে ডিপ স্টেট পুরা এটাকে করতে চেয়েছিল, তাহলে আমি একজন পাবলিক হিসেবে জানতে চাই ডিপ স্টেটটা কে, আপনি নাম বলেন। উনি বলছেন আমি নাম বলবো না। এটা হলো আরেকটা ফাজলামি। ফাজলামি বলতে পারেন, ইত্রামি বলতে পারেন, যে আমি নাম বলবো না, আমি সব জানি কিন্তু আমি বলবো না। যারা এই ধরনের কথা বলে আমি সব জানি তারা বলবো না, তাদের চিকিৎসা হলে জানেন কি, পাশার মধ্যে বাড়ি, এটা একটা সেফুদার মতো হয়ে গেল। ধরে বাড়ি দেন এবং সব বলে দিচ্ছি, আমি সব জানি কিন্তু বলবো না। তো এইগুলি, এটা তো খারাপ। ডিপ স্টেট যদি খারাপ হয়, সে তুমি খারাপকে লুকিয়ে রাখবে কেন? তোমার তো উচিত জাতির সামনে তাদের চেহারা উন্মোচিত করে দেওয়া, যে ওনারা ডিপ স্টেট। ইঙ্গিত খেলে একটাই পেয়েছে, খলিলকে নিয়ে। তার মানে এখন বিএনপির উচিত হবে, বিএনপি যদি নিজেদের এই বিজয়টাকে স্বাভাবিক প্রমাণ করতে চায়, অথবা ডিপ স্টেটের ভূমিকা দ্বারা তারা নির্বাচিত হয়নি এটা যদি প্রমাণ করতে চায়, ওনাদের উচিত হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে তাদের আয়ত্তে নেওয়া, মানে প্রশাসনের উচিত হবে, আমি বিএনপিকে বলছি না, বিএনপি সরকারের প্রশাসনের তার আয়ত্তে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা, বা কারা এই ডিপ স্টেট টিম, বলো তুমি তো আমাদের সম্পর্কে পুরো জাতির সামনে একটা সন্দেহ দাঁড় করিয়ে দিয়েছো। ডিপ স্টেট তো এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা, কেননা এরা অবশ্যই। রাষ্ট্রের অভ্যন্তরে থেকে হ্যাঁ, অগণতান্ত্রিক অনিয়ন্ত্রিতভাবে রাষ্ট্রের কার্যক্রমকে প্রভাবিত করে, সিদ্ধান্ত গ্রহণকে ব্যাহত করে, অথবা তাদের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ায় তাদের এরা এটা বলতে হবে, তাদের অবজ্ঞা নামটা করে। বলতে হবে। তো এই যে এই রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড কেউ করছে, আর রাষ্ট্রের এত বড় বন্ধু যারা নতুন রাষ্ট্র তৈরি করতে চায়, সেকেন্ড রিপাবলিক করছে, তারা তাদের নাম চেপে রাখছে। আনিস আলমগীর, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা কমল ভাই তো বললেনই, এটা একটা অপরাধ। আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন এবং ডিপ স্টেট যদি নেগেটিভ অর্থে থাকে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র আর একটা, সে কার্যক্রমকে আপনি যখন সাপোর্ট করেন এবং আপনি সেটা এখন বলছেন যে বহুদিন পরে এসে আবার বলছেন, আমি ডিপ ক্ষমতায় গেলে তো বলতো না। ডিপ স্টেটের ধারণা বলতো। সম্পর্কে তো উনি বললেনই একটা। আমার দৃষ্টিতে ডিপ স্টেট সুস্পষ্ট প্রমাণিত তো হয়নি বাংলাদেশে। আপনি সুস্পষ্ট প্রমাণিত হয়নি এই অর্থে যে আমাদের রাজনৈতিক বাস্তবতা বা ইতিহাস বা ইউনুসের কার্যক্রম, এই সমস্ত বিষয়গুলোর প্রেক্ষিতে আমরা বলছি যে তাকে ডিপ স্টেট এনেছে, এবং ডিপ স্টেট শব্দটা ওইখান থেকে বেশিরভাগ আলোচিত হয়েছে, মার্কিন লবির কারণে এসেছে। উন্নত দেশগুলোতে তো ডিপ স্টেট একটা স্বীকৃত মনে করেন জানে, কিন্তু অনুন্নত দেশগুলোতে ডিপ স্টেট কতটা কার্যকরী এটা নিয়ে প্রশ্ন আসে। কিন্তু বাংলাদেশে 1/11 হওয়া বা ইউনুসের ক্ষমতা পরিবর্তন, এখানে মনে করা হয়, অনেকে বিশ্বাস করেন যে ডিপ স্টেটের এখানে ভূমিকা ছিল। আমাদের ডিপ স্টেট বলতে আমরা যাদেরকে বলি সামরিক বা গোয়েন্দা বা অর্থনৈতিক এলিট যারা আছে, সবগুলো মিলে, এনজিও এলিটসরা, সবগুলো মিলিয়ে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র কায়েমের যে প্রসেসটা, সেটা যখন 3 তারিখে সম্ভবত আর্মিদের মিটিংটা হলো, যেখান থেকে সরকারকে সমর্থন করার ব্যাপারে এক ধরনের মানে অলিখিত নো আসলো, এবং এই যে ধারাবাহিকতা, নো আসে নাই। তারা যেটা বলেছিলেন যে তারা মূলত গুলি চালাবেন না, তো রাষ্ট্রের বাহিনী কেন জনগণের উপর গুলি চালাবে? তারা তো একটা সাংবিধানিক সিদ্ধান্ত নিয়েছেন। না, গুলি না চালিয়েও আপনি প্রতিরোধ করতে পারেন, কিন্তু যাই হোক সেই বিতর্কে আমরা যাব না। সেখান থেকে একটা সিগন্যাল চলে এসেছে। তো সামগ্রিকভাবে আমরা এটা প্রমাণিত যে ডিপ স্টেট ছিল এবং ডিপ স্টেট ইউনুসকে এনেছিল এবং এটা ভূমিকা রেখেছিল। এবং ওই প্রেক্ষাপটে এখন যদি আপনি বলেন যে ইয়ের কথা, যে আসিফ মাহমুদের কথা, যে তাদেরকে 29 পর্যন্ত থাকতে বলেছিল। 29 পর্যন্ত হচ্ছে যে শেখ হাসিনা হচ্ছে হারাম, কিন্তু তার টেনিউরটা হচ্ছে হালাল। হ্যাঁ, তার ওই টেনিউর পর্যন্ত ওনারা থাকবেন, ওনাদেরকে বলেছিলেন। তাদেরকে যে থাকতে বলেছিল,
এটা আমি ডিপ স্টেট নিয়ে আমার কোনো ইয়ে নাই, মানে বিতর্ক নাই। তাদেরকে যে থাকতে বলেছিল এটা হচ্ছে একদম চরম মিথ্যাবাদিতা। তাদেরকে থাকতে বললে ইউনুস গদি ছাড়ে? ইউনুসকে গদি ছাড়ানোর জন্য কত পরিশ্রম করতে হলো মানুষকে, রাস্তায় নামতে হলো, যে ইউনুসকে নিয়ে মিটিং করতে হলো, সে ইয়েতে লন্ডন যেতে হলো, তারপরে সেনাপ্রধান একটা ডেডলাইন দিলেন যে অত তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। দেখেন কত চিঠি চালাচালি, কত মান অভিমান, কত কিছু করেছে। মানে তার মতো একটা বেহায়াকে সরানোর জন্য রাষ্ট্রের কত মানে সময় ব্যয় করতে হয়েছে, যেটা 3 মাস বা 6 মাসে ইলেকশন করতে পারতো, সেটা সে 18 মাস দীর্ঘায়িত করেছে। এবং এই দীর্ঘায়িত করার ফলে রাষ্ট্রটাকে একটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে আপনি তাকে থাকার যে বিষয়টা বলছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যখন বিদেশে যাইতো সে কতগুলো ভাড়াটিয়া লোক দিয়ে দিত। তারপরে আপনার ঈদগাহ মাঠে গিয়েছে, সেখানে কতগুলো ভাড়াটিয়া লোক দিয়ে দিয়েছে, আপনি আজীবন চাই, আপনাকে আজীবন চাই, এগুলো করেছে। কিন্তু করার ফলেও কিন্তু থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? কারণ হচ্ছে যে যারা স্টেক হোল্ডার যারা ছিল, তাদের চাপ ছিল যে যারা ক্ষমতায় আসবে, বিএনপি বলেন, জামাত বলেন, জামাত যে তাকে রাখতে চেয়েছিল অনন্তকাল, তাও না, জামাতও তাকে নিশ্চয়ই একটা সময় পর্যন্ত সহ্য করবে না, এরকম একটা। জামাত তো 1.5 বছরের পরে ইলেকশন দিতে জামাতও বলেছিল। সো এখানে যারা ক্ষমতায় আসবে তারা তাকে তো তারা চাচ্ছিল না বিদায় তাকে যেতে হয়েছে, এবং তাদের সাথে আপোষ করে যেতে হয়েছে। এবং সে যে ইলেকশন দিবে না, এইটা এটা 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 অনেকটা পরিষ্কার মনে হচ্ছিল সবার কাছে। দিবে না, ডিলে করবে, যে সে তো গদি ছাড়ার তার তো কোনো যেহেতু ইতিহাস নাই, সো সবাই আশঙ্কা করছিল সে যাবে না। কিন্তু সেটাকে আবার সে তথাকথিত সংস্কার একটা নিয়ে আসছে আবার, যেটা সে নিজেই মানে না। এই সংস্কারের বিরুদ্ধে যাচ্ছে, এরা সংস্কারের বিরুদ্ধে যাচ্ছে, এই যে ধোঁয়া তুললো বিএনপির বিরুদ্ধে, বিএনপি সরাসরি আর আসতেও পারলো না। সো আমার কথা হচ্ছে ডিভেস্টেড ছিল, ডিভেস্টেড বসিয়েছিল, কিন্তু ডিভেস্টেড তাদেরকে এত তারিখ আরও থাকতে যে বলেছিল সেটা কমপ্লিট মিথ্যাচার। মানে তারা তাদের গুরুত্ব বাড়ানোর জন্য এটা করছে, গুরুত্ব বাড়ানোর জন্য। জনাব মাসুদ কামাল, একটি বিষয় এসেছে যে উনি ক্ষমতা ছাড়তে আসলে এক ধরনের গড়িমসি এই সরকারের ছিল। এটা অনেক উপদেষ্টার কথায় আমরা শুনেছি যে 54 বছর আপনারা কি করেছেন, মানুষ তো আমাদেরকে থাকতে বলে, যেখানেই যাই আমরা থাকার পক্ষে কথা শুনি। এমনকি প্রধান উপদেষ্টা নিজে বিদেশি সাংবাদিককে বলেছেন 5 বছর 50 বছর মানুষ তাকে থাকতে বলে। ধরেন আমাকে যদি এখন কেউ বলেন যে আরো মানে 50 বছর আমি উপস্থাপনা করব, আমি তো চিন্তা করবো আমি 50 বছর বাঁচবো কিনা। তার মানে আমি ধরেই নেব যে এই লোকটা আমার সাথে তামাশা করছে। কিন্তু উনি খুব সিরিয়াসলি বলেছিলেন যে 50 বছর ওনাকে থাকতে বলে। তো এই যে ডিপ স্টেট, একদিকে আমরা শুনলাম যে রাষ্ট্রদ্রোহিতা, আরেকদিকে শুনলাম যে বলেই নাই। তা আমরা একটা মাঝামাঝি অবস্থানে যদি আসি, তাহলে ডিপ স্টেট আসলে কি চাইতে পারে, মানে তাদের কি স্বার্থ বাংলাদেশকে নিয়ে? আর একটা জায়গা আমার খটকা লেগেছিল যে একজন বিদেশি, উনি বলেছেন যে বিদেশিরাও সেখানে ছিল। এই বিদেশিরা কারা? বিদেশিরা কি করে আবার ডিপ স্টেটের অংশ হয়? যে না, উইকিপিডিয়া যে সংজ্ঞা পেলাম ওখানে বিদেশি টিদেশি নাই। হ্যাঁ, এই জন্যই আমি মানে সংজ্ঞার বাইরে বিদেশিও আছে। ওটা এখন ওনার সংজ্ঞায়িত করছেন। মানে উনি হচ্ছে যে আমি বলি আসলে হলো গিয়া ডিপ স্টেট হলো গিয়া এই স্টুডেন্টরা, মানে সব স্টুডেন্ট তো না, ওরা মানে যারা ক্ষমতা যারা পেয়েছিল। বলছে যে আসিফ মোহাম্মদ তাহমদ বলছে না, এরাই ডিপ স্টেট। কারণ এরা তো যখন শোনেন একটা জিনিস হলো কি, ডক্টর ইউনূস যখন বলেছেন যে ছাত্ররাই আমার প্রাথমিক নিয়োগকর্তা, তখন এদের মাথা খারাপ হয়ে গেছে, জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। তার মানে আমরা নিয়োগকর্তা, এই দেশের সরকার আমরা বানাই, মাথাই খারাপ। তাহলে আমরা যদি বানাই তাহলে আমরা মেয়াদও নির্ধারণ করি, তো ওনারা মেয়াদ নির্ধারণ করবে, মানে মজাই মজা একটা গানই আছে, আছে না, মজাই মজা। আর কয়দিন আগে সে হলের ক্যান্টিনে খাইতো, একজনে খাওয়া দুজনে ভাগ করে খাইতো, সে এখন সকাল বিকাল তার যাওয়া হয় ওয়েস্টিনে, যাওয়া হয় মানে কি রেগুলার যায় আর কি ওখানে। এটা মজাই মজা। কিন্তু তার অ্যাকাউন্টে আবার টাকা নাই, তার এখন টাকা নাই, খরচ হয়ে গেছে। আবার তার এপিএস চুরির দায় আবার বিদেশে যেতে পারে। তার সঙ্গে বিদেশ গিয়েছিলেন একজন সচিব, এই সচিব না, একজন আমি নাম বলি না, একজন বড় আমলা, তিনি আমাকে নিজে বলেছেন যে দুবাই নেমে সেখানে যাই নিয়ে 22,000 টাকা দিয়ে কেটস কিনছি। হ্যাঁ, হতে পারে। ঢাকা শহরে কেটসের দাম এখন, ভালো কেটসের অনেক দাম। উনি কিনছিলেন ওখানে 22,000 টাকা একটা কিনছেন, একটা কেটস। টাকা পেলে কই? বেতন কয় টাকা বেতন পাইতো?
লাখ টাকা বা তার বেশি। তাহলে আর খরচ নাই, ওই স্টেনে বিল দিতে করা, একজন মানুষ মাত্র। ওই স্টেনে বিল দিতে করা কে একজন মানুষ? শুনেন, ওর এক চামচা বলছে ওয়েস্টিনে বিল তার অন্যান্য চামচারা বন্ধু বান্ধবরা দিত। কেন দেয়? কেন দেয় সেটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, মানে একজনের জন্য বেতনটা অনেক বেশি। আপনার মনে আছে কে বলে একজন? একজন আমি আপনাকে ওই লাইনে আসতেছি। 2 বছরের জন্য লোকে কে? আমি ওই আলোচনা যাচ্ছি। ওবায়দুল কাদের এক সময় দেখতেন না, দামি দামি ঘড়ি পড়তো 20 লাখ 30 লাখ সবাই টাকা দিত, দামের। উনি বলেছিলেন সবাই দেয়, ওনার বন্ধুরা বন্ধুরা তাকে দিত। ঘড়ি দেয়। ওবায়দুল কাদের পারলে এখনো জিজ্ঞেস করুন তো, এখনো দেয়? এখনো দেয় ভাই? এইটাই লোকের দেওয়া একটা কথা। আর একটা কথা বললেন না যে গোপন কেমন রাখবে একজন হঠাৎ করে দেখলাম তো, উনি যে প্রেস কনফারেন্স করলেন সর্বশেষ, ওনার বউ কিন্তু উনি বাইক নিয়ে আসছেন। আরে ভাই, বিয়ে, ইসলামে বিয়ে হলো একটা সামাজিক অনুষ্ঠান। বিয়েটা একটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু আপনি যে বিয়ে করছেন, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার, সমাজের কাছে আমি ডিক্লেয়ার করবেন আপনি বিয়ে করছেন। নিরাপত্তা জনিত কারণে, তো নিরাপত্তা, VIP উনি জনিত কারণে বিয়েটা যদি গোপন রাখতে পারেন, ওনার সম্পদ গোপন রাখাতে কোনো ওয়ান রুম মামলা। পৃথিবীর কোন চোর ডিপ স্টেটে তো গুপ্ত। চুরি করার পরে সম্পদ নিয়ে বাড়ি নিয়ে ডিপ রাখে? স্টেটকেও গুপ্ত রেখেছেন, নামটা আপনি আমাকে বলেন তুষার ভাই, পৃথিবীর কোন চোর চুরি করার পরে তার চুরির মাল নিয়ে বালিশের নিচে রাখে অথবা খাটের নিচে রাখে? কে রাখে বলেন? কেউ রাখে? যে বোকা। তো এইগুলি বলে তো লাভ নেই রে ভাই। ধইরা নিয়ে আসেন, দেখবেন সব বাইরে গেছে। ধরার সময় তো ধরলো আনিস আলমগীরকে, আমি ধরতে পারবো না, সে আমাদের ধরবে, কারণ সে তো আবার আমার এলাকায় মেয়র হইতেছে। তাই নাকি? সে নাকি মেয়র দাঁড়াবে, মেয়র দাঁড়াতে পাস করবো, এত জনপ্রিয় লোক, পাস করবে না? আচ্ছা, এত আরেকটা প্রশ্ন জনপ্রিয় আসলে কিন্তু। রেখেই যায়, ডিপ স্টেট যেহেতু মানুষকে সরকারে বসিয়ে রাখতে পারে ইচ্ছা মতো, ডিপ স্টেট কি এরকম হতে পারে যে চাইলে পরে মেয়রও বানাতে পারে? এই প্রশ্নের উত্তর আমরা একটা বিরতির পরে নেই। সামনে নিশ্চয়ই মেয়র নির্বাচন হবে এবং অনেকে মেয়র নির্বাচনে দাঁড়াবেন আমরা আশা করছি। দাঁড়ানোর আগেই 2-1 মেয়র পদপ্রার্থীকে আমরা এই অনুষ্ঠানে এনে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু এটাও একটা প্রশ্ন, বিজ্ঞাপনের উপর কি ডিপ স্টেটের কোনো হাত আছে? একটা বিরতি। ফিরে এসেছে বিজ্ঞাপন বিরতির পর। কথা বলছিলাম ডিপ স্টেট নিয়ে এবং আমাদের এখানে ডিপলি নলেজ রাখেন এরকম 2জন ব্যক্তি আছেন। একজন আনিস আলমগীর, তিনি কিন্তু শিক্ষকও এবং এই স্টেশনেও তার ছাত্র আছে। আর ওইদিকে মাসুদ কামাল আছেন, তিনি যেভাবে বিশ্লেষণ করেন লোকজন বলে যে তার বিশ্লেষণ দেখবে নাকি তার হাসি দেখবে, এটা নিয়ে তারা চিন্তিত থাকে। মাসুদ কামাল, আপনি হাসছেন, আপনার কাছে যাই, আবার আনিস আলমগীরের কাছে আসবো। আমরা একটা আলোচনায় ছিলাম, আপনি বেশ মনে হলো যে আপনি ডিপ স্টেটকে পাত্তাই দিচ্ছেন না, কিন্তু ডিপ স্টেট কি কাউকে চাইলে পরে মেয়র বানাতে পারে? এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। তাহলে তো আসিফ মাহমুদ মেয়র হয়ে যাবেন এবং কত 31 সাল পর্যন্ত মেয়র থাকবেন। আমি তো চাই আসিফ মাহমুদ আমার এখানে মেয়র হোক। আমি আবার ওই এলাকার বাসিন্দা, তো ঢাকা দক্ষিণের বাসিন্দা। আপনি দক্ষিণের বাসিন্দা? হ্যাঁ। আপনার এলাকায় মশা আছে? আছে না, আমি চাই আসিফ মাহমুদ মেয়র হোক। আমি চাই এই কারণে, মানে ওনার ওই ভবনটা ওনার খুব প্রিয়। ওই মেয়রের ভবন, মেয়রের ভবন, নগর ভবন, দক্ষিণের যে আসল ভবনটা, নগর হ্যাঁ, ভবন। নগর ভবন ওনার খুব প্রিয়, কারণ উনি যখন এলজিআরডি দায়িত্ব ছিলেন তখন উনি নাকি প্রায় ওখানে যে অফিস করতেন। আচ্ছা। এবং এটা নিয়েই তো মূলত আপনার ইশাকের সঙ্গে ওনার একটা ঝামেলা হলো। 1996-97 সালে আমি ওখানে অফিস করতাম। আচ্ছা, অফিস করতেন। ভবনটা খুবই চমৎকার। ভবনটা খুবই চমৎকার। মানে জায়গার অপচয় কিভাবে করতে হয় এটা দেখার জন্য ওই জায়গাটা, বারান্দা, এত বড় বড় ঘর, হ্যাঁ। মানে এটা একটা রাজকীয় ভবন। মানে এটা আপনি যদি সিঁড়ি ভাবতে আছে যান তাজমহলের মতো। যে আধুনিক স্থাপত্যে জায়গার অপচয় কিভাবে করতে হয়, তাহলে আপনি ওই ভবনে একবার ঢুমের আসলে হবে। হ্যাঁ, আমি তো ওখানে প্রায় 1.5 বছর কাটিয়েছি। একটা বারান্দা এরকম, যে বারান্দার মধ্যে একটা ফ্ল্যাট হতে পারে। হ্যাঁ, 7 তলায় বসতাম। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তো ওখানে ওই ভবনটা ওনার খুব প্রিয়। ওই ভবনে উনি বসবেন, আমাদের ভাগ্য নির্ধারণ করবেন, আমাদের পিতা হবেন। ভালো, আমি কিন্তু এনজয় করব। কারণ পিতার বিরুদ্ধে বলে পিতা আবার কিছু মাইন্ডও করে না। সবসময় পিতার যে একটা উদার মনোভাব থাকে, তো আমরা উপলব্ধি করতে পারবো, নিজের গায়ের চামড়া দিয়ে বুঝতে পারবো যে উনি কী পরিমাণ কীভাবে চালাতে পারেন না পারেন। কাজে আমি চাই, আন্তরিকভাবে চাই উনি পাশ করেন, উনি মেয়র হন। কিন্তু আমার ধারণা যে ওনারা তো একা ইলেকশন করবেন এইবার আসলে ওনাদের স্ট্রেংথটা টের পাওয়া যাবে, এটা আমার ধারণা আর কি। জামাতে কোলে উঠবে না? না, জামাত নিজেরা প্রার্থী দিবে। তাহলে তো বিশাল, জামাত নিজেরা প্রার্থী দিবে, ওনারা একা করবে। তো আমরা এটা বুঝতে চাই এই স্ট্রেংথটা কত ওনাদের আছে। যদি ইলেকশন কবে হবে আমরা জানি না এখনো, যদি হয় আমরা দেখব। কিন্তু ডিপ স্টেট ওনাদেরকে হেল্প করতে পারবে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ ইলেকশনে তো আমার ভোটটা তো দিতে হবে। আমার ভোটটা কি ডিপ স্টেট দিয়ে দিবে, নাকি আমি ভোট দেওয়ার সময় ডিপ স্টেট আমার হাতে, ডিপ স্টেট গুনে বসে বসে, নাকি ডিপ স্টেট আমার হাত ধরবে, এই তুমি এখানে দাও, তো পারবে না। তো দেখি
আমরা সবাই মিলে ভোট দিয়ে ওনাকে মেয়র বানাই দিই, তারপর দেখি উনি কী করেন। বাট ডিপস্টেট জিনিসটা কি শোনেন, আমি বলি একদম আমরা যদি ওটা হালকাভাবে বললাম ডিপস্টেট কারা, কী সমাচার বোঝার চেষ্টা করলাম, তা আমি যদি একটু বুঝি, আরেকটু বুঝি আমি, সেটা হলো যে আসলে ডিপস্টেট কি বলেছে, 29 সাল পর্যন্ত থাকতে বলেছে, 5 বছর। তো 5 বছর থাকার কথাটা, 29 সাল পর্যন্ত থাকার কথাটা কিন্তু প্রথম বলছিল ধর্ম উপদেষ্টা। আমার ওনাকেও ধরা উচিত যে উনি কীভাবে 29 সাল পর্যন্ত বললো, তার মানে উনিও ডিপস্টেটের একজন মেম্বার হতে পারে। এনসিপির আলোচকরা সমস্ত টক শোতে আসতে বলতো, আচ্ছা, এনসিপির আলোচকরা কিন্তু বলতো ওদের 5 বছর থাকা উচিত। এই জন্য আমি প্রথমে বললাম না, আসলে ওরাই ডিপস্টেট। কয়দিন পরে ওনার ওপর যখন দায়টা আসবে, এটা আগে এড়ানোর জন্য ওনারা আগাম একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন এবং এটা বলেছেন। এটা হলো আমার প্রাথমিক ধারণা। আবার আরেকটা জিনিস মাঝে মাঝে মনে হয়, ওই যে বললেন না প্রথম, আপনি তো বললেন একটু ঈদগাতে ইউনূস সাহেবকে বলেছিল 5 বছর চাই আপনাকে, যারা বলেছিল ওই লোকগুলো যদি ফটো থাকে আপনার ভিডিও থেকে দেখতে পারেন, আমার ওই লোকগুলো ডিপস্টেট যারা বলেছিল। অথবা ধরেন উনি যে বলেছেন যে অনেকে আমাকে 10 বছর থাকতে বলছে, আমরা যেমন জনসভায় লোক পাঠাই, ডিপস্টেট পালে না, হইতে পারে ওনাদের। আবার উনি বলছিলেন না আমাকে অনেকে 10 বছর থাকতে বলছে, ওনাকে জিজ্ঞাসা করা উচিত কারা বলছে, তারা হলো ডাবল ডিপস্টেট। 10 বছর বলছে, 50ও বলেছে, 50 বলছে, তারা হলো আপনার 10 টাইম ডিপস্টেট। এবং তারা খুবই আশাবাদী ডিপস্টেট, আশা করেছে 50 বছর উনি বাঁচবেন, তাতে প্রায় ওনার 136 বছর বয়স হবে। আসলে এগুলো সব ফানি কথাবার্তা, আমি মনে করি সব ফানি কথা। আনিস আলমগীর, আপনার কাছে আসি। লোকে আপনার কাছে জেলের অভিজ্ঞতা এটা সেটা জানতে চায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় অভিজ্ঞতা হচ্ছে যে আপনি একটা রাষ্ট্রকে কতটুকু নির্যাতক হতে পারে, কিংবা একটা রাষ্ট্র কতটা অনিয়মতান্ত্রিক হতে পারে, এবং মুখে এক কথা বলে এবং কাজে আরেক কথা, মানে আরেক কাজ করে, এরকম একটা অবস্থা আপনি দেখে এসেছেন। তো এই যে আপনি ইদানিং ডক্টর ইউনূসকে বেশ কঠিনভাবে সম্বোধনও করে থাকেন, একজন ব্যক্তি এত লেখাপড়া জানার পরেও বা এতভাবে কানেক্টেড হওয়ার পরেও এবং পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশের মেডেল পাওয়ার পরেও উনি কেন আমাদের এখানে গণতান্ত্রিক সে আচরণ করতে পারলেন না? এটা হচ্ছে ওনার আসলে রাজনৈতিক অভিজ্ঞতার খুবই অভাব। উনি পদক পেয়েছেন, আমেরিকার 2টা সর্বোচ্চ পদক পেয়েছেন। না, ওই পদকটা তো রাখেন, ওগুলো টাকা দিয়ে পাইতো, এগুলো এমন কিছু না। এবং নোবেল বিজয়ী, একই সাথে নোবেল টাকা তো তার পিয়ার ফার্মের, মানে একই সাথে নোবেল এবং 2টা সর্বোচ্চ পদক পাওয়া ব্যক্তি পৃথিবীতে 7 জন, তার মধ্যে উনি একজন। এবং তার পদক নিয়ে কোনো ইয়ে নেই, তার পদক কিভাবে পাইছে পাবলিক। গণতন্ত্রের এরকম একটা দেশের এত বড় পদক পাওয়া ব্যক্তি আমাদের এখানে গণতান্ত্রিক আচরণ করলেন না কেন? কারণ হচ্ছে তার রাজনৈতিক অভিজ্ঞতা নাই। এই সয়েলে তো সে রাজনীতি করে না, সে তো অন্য সয়েলের, সে তো এই সয়েলের মানুষ না। ইউনূসের প্রধান সমস্যা হচ্ছে সে বাংলাদেশকে ধারণ করে না, সে বাংলাদেশিদেরকে মানে আজে বাজে কথা বলে, বাটপার বলে, জালিয়াত বলে। তো এরকম একটা লোক এদেশের ক্ষমতায় এসছে জাস্ট ফর এনজয়। সে মরার আগে একটু এনজয় করে গেছে, বা যা আমরা করি সবই তো মরার আগে করি। আমি যেমন অনুষ্ঠান করছি, আপনি করছেন, আমরা তো কোনো না কোনো একদিন তো সকলের না, তার শখ তো বহু আগে থেকে ছিল। 111-এর আজকে কৌশলবদের খোঁজা হচ্ছিল, 111 কৌশলব খুঁজতে গেলে তো ইউনূসের নামও আসবে। কারণ আমি স্পষ্ট মনে আছে 111-এ সে রাজনৈতিক দল খোলার চেষ্টা করেছে এবং রাজনৈতিক দল খুলতে গিয়ে ব্যর্থ হয়েছে, তার কোনো সাড়া আসে না। কারণ মানুষ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন লোকের কাছে রাজনীতি নিতে চাইবে, তার তো কোনো সেরকম অভিজ্ঞতা নেই, রাজনৈতিক দল কীভাবে খুলতে হয় সেটাও জানে না। পরে যখন দেখলো যে কোনো সারা শব্দ নয়, আমি তখন একটা লেখা লিখছিলাম যে বার্ট্রান্ড রাসেলের উদাহরণ দিয়ে। বার্ট্রান্ড রাসেল 2বার, ওর তো 1বার পাইছে, হয়তো 2বার নোবেল পাইছে। সে কিন্তু রাজনীতি নেমেছিল, কিন্তু হারছিল, বুঝছেন? তো সে যায় শেষবেলায় যায় তার কনস্টিটিউয়েন্সিতে জিজ্ঞেস করছে যে তোমরা কেন আমাকে ভোট দাও না? বলছে এটা তোমার কাজ না, তুমি নোবেল পাইছো, তুমি জিনিস তোমার যে কাজ সেটা এটা না, এই জন্য আমরা তোমাকে ভোট দিই না। উনিও এসে বুঝেছেন যে ওনার বেল নাই এখানে। তারপরে আপনার প্রিয় লোক আনিসুল হক সাহেব যখন, তারা তখন ইয়েতে ছিলেন, মানে ওনার পেছনে ছিলেন, আপনি জানেন কিনা জানি না আমি, আমাদের সব টেলিভিশনের হেডদের উনি ডাকলেন ইয়েতে, এই গুলশান ক্লাবে। আমাকে ডাকে নাই। না, আপনি তখন টেলিভিশন হেড ছিলেন না। না, আমাকে এমনি তো ডাকে না, উনি আমার এত মানে প্রিয়, কিন্তু ওইসব জায়গায় আমাকে ডাকে, ওইসব জায়গায় ডাকে না। আচ্ছা, তারপরে পরামর্শ নিতে চাইলেন যে বিদায় নিবে কি করে, এত ফ্লপ করছে, তার রাজনীতি আগাচ্ছে না। মানে ডক্টর ইউনূস এবং ইউনূসের হয়ে তারা পরামর্শ নিতে চাচ্ছে যে কিভাবে বিদায় নেবে। আমি বললাম যে একটা স্টেটমেন্ট দিয়ে চলে যেতে বলেন, এবং সেটাই করছে।
মানে প্রেস কনফারেন্স বা মুখোমুখি হওয়ার কোনো সাহস তার নাই। তো সে কিন্তু তখনও খায়েশ ছিল যে তার রাজনীতি করবে এবং তাকে ক্ষমতা দেবে কতদিন। তাকে তো কিন্তু ইয়েও হতে চাইছিল, তাকে তো প্রথম দিকে চিন্তাও করা হচ্ছিল যে তাকে প্রধান উপদেষ্টা করা হবে। উপদেষ্টা বানাবে। সেই লোভী লোকটা তখনও বলে দিচ্ছে কতদিন থাকবে, টেনিউর চাই, আমি 5 বছর চাই, বা এরকম একটা বড় বড় সময় আমি চেয়েছিল, শুনেছি আরো বেশি। আরো বেশি। আচ্ছা যাক, সে হেন তেন করে ফেলবে, আল্লাহ জানে কি তখন যদি করতো কি অবস্থা হতো। এখন 18 মাসে যা অবস্থা করে গেছে, আপনি তো আজকে লিখলেন, টিকা নাই, এত মানে একটার পর একটা বের হবে। এখন সে যে কত শাসন সুশাসন দিয়ে গেছিল বাংলাদেশকে। তো ইউনূস তখনই ব্যর্থ হয়েছে এবং 111-এর কৌশলীদের সাথে তার সম্পর্ক ছিল, কারণ সবার রাজনীতি নিষিদ্ধ। সে তখন রাজনীতি দল করে, রাজনৈতিক দল করে মাঠে নামে। তাহলে কিভাবে এটা পারে? আজকে 111-এর কৌশলীদের যে খুঁজতেছে, তাহলে কৌশলবদের মধ্যে সেও একজন। এবং সে এবারও ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে তার কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই। এবং সে কতগুলো আবর্জনাকে নিয়ে এসেছিল এবং ওইগুলাকে দিয়ে তার সভা পরিশোধ করেছে। এই ডাস্টবিন ফাস্টবিন দিয়ে কি রাষ্ট্র চলে বলেন আপনি? এগুলো তো একটা মৌলিক একটা ইয়ে থাকতে হবে যে আপনি রাষ্ট্রটাকে কিভাবে এগিয়ে নেবেন। রাজনীতিবিদদের জন্য রাজনীতি, আমাদের সাধারণ লোকের জন্য না। আপনি যতই তাদেরকে দুর্নীতিবাজ বলেন, হেন বলেন, তেনা বলেন, তারা তো প্রমাণ করেছে যে এই কাজটা তাদেরই, এবং তাদের সারা ওয়ার্ল্ডে সেটা রাজনীতিদের বিরুদ্ধে কীভাবে সৎ রাখা যায়, স্টেট কীভাবে তাদেরকে চাপ দিয়ে রাখতে পারে, জনগণ কীভাবে চাপ দিয়ে রাখতে পারে, নির্বাচন প্রক্রিয়া কত স্বচ্ছ হতে পারে, সবগুলোর উপর নির্ভর করে তাদের সততা। জাপানে কি হচ্ছে না, 2-4 দিন পর পরে হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। জাপানে যদিও দুর্নীতি অনেক কমে গেছে, তারপরেও রাজনীতিবিদরা দুর্নীতি করে, কোরিয়াতেও করে, সারা ওয়ার্ল্ডে করে, শাস্তি হয়, ওদের ওখানে শাস্তি হয়। কিন্তু সে কতগুলো অপদার্থকে নিয়ে এসেছিল যাদের কোনো রাষ্ট্র পরিচালনার কোনো জ্ঞান নাই, এনজিও কথা, তার আত্মীয় স্বজন। এই যে মহিলাটা যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে, তার স্বাস্থ্য সম্পর্কে কি জ্ঞান আছে বলেন? সে ইয়েতে ছিল, তার এনজিওতে কাজ করতো। সো এইভাবে সে যে লোকগুলোকে এনে গিয়েছিল, রাষ্ট্রের যখন ক্ষয় হচ্ছিল, মানে ঋণ বাড়তেছিল, সব কিছুতে দেখছে যে পতন হচ্ছে, তখন ডিপ স্টেট তাকে কেন চাইবে? যারা তার কাছের লোক ছিল, যাদেরকে ডিপ স্টেট মনে করা হয়, তারাও তো তাকে এই জন্যই চাইবে না। সেই কারণে তার টেনিউর এগিয়ে এসেছে। এবং আগে যেটা বলেছিলাম, তারেক রহমানরা তো ক্ষমতায় যাবেন, বিএনপি তো ক্ষমতায় যাবে, তারা ক্ষমতার সবচেয়ে বড় অংশীদার বা দাবিদার, তারা কেন তাকে অনন্তকাল থাকতে দেবে? থাকতে দেওয়া না দেওয়ার ব্যাপারটা তো হচ্ছে জনগণের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা, বা আল্লাহর ইচ্ছা জনগণ ভোট দেয় না। ইউনূস তো চাইলে, তো তারা যদি চাইতো ইউনূস ইলেকশন দেবে না, 5 বছর থাকুক, সে তো দুনিয়াদারি কিছু চিন্তা করতো না, থেকে যাইতো। কিন্তু তারা যেহেতু ক্ষমতায় আসবে, তারা ক্ষমতার অংশীদার, দীর্ঘদিন আন্দোলন করেছে, রাজপথে সংগ্রাম করেছে, এবং তারা আওয়ামী লীগ বিএনপি দুইটা দল ক্ষমতার লড়াইতে তারাই পারস্পরিক শক্তি। তো সেই জায়গায় তারা কেন তারা দিবে? এই জায়গায় তারা এগিয়ে এসেছে যে না, আপনার এনাফ, এবারে যান আপনি। আমার মনে হয় আমাদের একটুখানি মানে বিরতিতে যাওয়ার সময় হয়েছে। এনাফ চলমান, কিন্তু চলমান এনাফ হয় না, বিরতির পর ফেরত আসবে। ফিরে এলাম বিরতির পর নেক্সাস টেলিভিশনের চলমান অনুষ্ঠানে। আছেন মাসুদ কামাল এবং আনিস আলমগীর, আর আছে আমি, এবং আমার কাজ হচ্ছে মাসুদ কামালকে এখন প্রশ্ন করা। মাসুদ কামাল, আমরা দেখলাম যে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিরোধী দল যারা, তারা অভিযোগ করছেন যে তারা জুলাই সনদকে সম্মান করছেন না, শপথ নিচ্ছেন না, জুলাই যে গণভোট, সেই গণভোটের অধ্যাদেশ তারা নাকি বাতিল করে দিবেন, এবং তারা আন্দোলনের বিপরীতে চলে গিয়েছেন। এরকম এক ধরনের একটা প্রতিবাদ তারা করছেন, সংসদেও করছেন, এবং হুমকি দিচ্ছেন যে রাজপথে দুর্বার আন্দোলন একটা গড়ে তোলা হবে। আপনার কি মনে হয়, আসলে কি বিষয়টা সেই রকম, নাকি বিএনপি এখন যেটা করছে সেটার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে? আমি একটা কথা বলি, যে জিনিসটা নাকি এনসিপি এবং জামাত ইসলাম বলছে, তাদের মূল বক্তব্যটা কি? তাদের মূল বক্তব্য হলো দুটো। এক হলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আর এক হলো জুলাই সনদ সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। বিএনপি বলতেছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু আমরা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে করব না, আমরা সংসদে করব। যেভাবে সংবিধান সংস্কার করা হয় আমরা সেই প্রক্রিয়ায় করব।
তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো দুটো জায়গায়। এক নম্বর জায়গা হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পার্থক্য। আরেকটা পার্থক্য হলো যে সরকারি দলের প্রতি এই বিরোধী জোটের অবিশ্বাস, এই জায়গাটায় পার্থক্য। কারণ বিএনপি যখন বলে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, সেটা জামাত এবং এনসিপি বিশ্বাস করে না। কারণ বিশ্বাস তো করে না, তারা বিশ্বাস করছে না যে তারা করবে। এখন তারা যদি বাস্তবায়নের কাজটা যদি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি কি করে বলবেন যে তোমাকে আমি বিশ্বাস করি না? কেন বলবেন? বাস্তবায়নের প্রক্রিয়া তো শুরুও হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়া না, তারা তাদের মতো প্রক্রিয়া নিয়ে আলোচনা পরে করি, কিন্তু আপনি অবিশ্বাসটা কেন করবেন? এখন দ্বিতীয় যে প্রসঙ্গটা বাস্তবায়নের প্রক্রিয়া, আপনি কি চান? না, আপনি ভাত খাবেন, ভাত রান্না হবে। এখন এই ভাতটা কি গ্যাসের চুলায় হবে, নাকি লাকড়ির চুলায় হবে, নাকি ইলেকট্রিক স্টোভে হবে, নাকি কেরোসিনের স্টোভে হবে? এটা কি ইম্পর্টেন্ট, নাকি ভাতটা ইম্পর্টেন্ট? ভাত ইম্পর্টেন্ট। তাহলে ওইটা নিয়ে তারা টানাটানি করতেছে কেন? আমার প্রশ্নটা কেন? বিএনপি বলেছে যে ওইটা আমি যদি ওই প্রক্রিয়ায় করি তাহলে তোরা অসাংবিধানিক হবে। ওটা সংবিধান কোথাও নাই। আজ হোক কাল হোক একসময় আমি এটা প্রশ্নের মুখে পড়তে পারে যে তুমি এটা কোন আইনে করলা। আপনি যে সময় যে কাজটা করবেন ওই সময়ের আইনটাকে তো আপনার মানতে হবে, কিন্তু ওই আইন দিয়ে করবেন। এখানে তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট চলবে না। আপনাকে আইন, সেই আইনটা কোথায়? উনি বলতেছেন না, এটা বলে আবার তাদের একটা মুখস্থ যুক্তি আছে যে আন্দোলনের সময় কি সংবিধান মেনে আন্দোলন হয়েছিল? না, হয় নাই। তখন সংবিধান মানে এটা বলে যে সময়ের প্রয়োজনে হয়েছে। ওইটা যদি হতে পারে এটাও হবে না, তা হবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। আপনার সঙ্গে একটা সুন্দরী নারী যাচ্ছে, আপনি দেখলেন যে ওই নারীর সামনে একটা বড় গর্ত, সে গর্তে পড়ে যাচ্ছে, আপনি চট করে তার হাত ধরলেন, তাকে গর্তে পড়া থেকে রক্ষা করলেন। আপনি কিন্তু এটা সময়ের প্রয়োজনে করলেন। এখন সবাই আপনাকে হাততালি দিল, আপনি এটা ভালো কাজ করছেন। এখন আপনি সুন্দরী নারী দেখলে যদি হাত ধরেন, যদি বলেন যে এটা তো সময়ের প্রয়োজনে করতেছি, এখন অন্যরা বলবে ভাই আমি তো এটা সময়ের প্রয়োজন বুঝি না। আর আপনি বলছেন যে আমার ভিতর থেকে আমি তাকে তো অনুভব করেছি, এটা সময়ের প্রয়োজন। জনগণের অভিপ্রায় হবে হবে না রে ভাই। কোনটা সময়ের প্রয়োজন, কোনটা সময়ের প্রয়োজন নয়, এটা জনগণ ঠিক করবে। আপনি এনসিপি ঠিক করবেন না, আপনি জামাত ঠিক করবেন না, এটা জনগণ ঠিক করবে। তো এখন এই জায়গাগুলোতে প্রবলেম কি? প্রবলেমটা হচ্ছে গণভোটটা নিয়ে। আমি এটা বলে শেষ করি, এই পার্টটা বলি। দেখেন, গণভোট একটা অবৈধ জিনিস, টোটাল অবৈধ। আমাদের সংবিধানে কোথাও গণভোটের অস্তিত্ব নাই। তারা বলে আমি এটা গণভোট অধ্যাদেশ করেছি, 2025 নভেম্বরে করেছি। অধ্যাদেশ জিনিসটা কি? রাষ্ট্রপতি তারা বলে 73 এক ধারা অনুযায়ী আমি অধ্যাদেশ করেছি। হ্যাঁ, 73 এক ধারায় আছে যে অধ্যাদেশ আপনি করতে পারেন। যদি রাষ্ট্রপতি মনে করে এই মুহূর্তে কোনো একটা আইন করা দরকার, তাহলে সেই আইনটা অধ্যাদেশ আগে জারি করতে পারে, এটা পরে রেটিফাই করবে। এই তো জিনিসটা মানলাম। কি করতে পারে? আইন করতে পারে। গণভোটকে আইন না। আইন করার জন্য সিম্পল মেজরিটি লাগে, 151 জন হলেই হয়। গণভোট হলো সাংবিধানিক একটা প্রক্রিয়া। ওটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে গেলে আপনার 2/3 মেজরিটি লাগবে। যে জিনিসটা, এবং ওই 71-এর একের পরে 71 2 আছে, ওখানেই আছে। কিন্তু এমন কোনো অধ্যাদেশ করা যাবে না যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। গণভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কাজেই আপনি গণভোট অধ্যাদেশ জারি করতে পারে না। রাষ্ট্রপতির গণভোট অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ারই নাই। তাকে তো জোর করে এটা করানো হয়েছে, কোনো এখতিয়ারই নাই। তো এখন আপনি এটা কি জবাব দেবেন বলেন? একটা অবৈধ ঘটনার মাধ্যমে একটা যে জিনিসটা আপনি ঘটিয়েছেন, মানে এটা হলো পুরা জিনিসটা। ডক্টর আলী রিয়াজ এই ভদ্রলোক এই দেশটাকে শেষ করে দিয়ে গেছে রে ভাই। পৃথিবীর মানুষের কাছে এই দেশটাকে হাস্যকর করে দিয়ে গেছে, প্রমাণ করে দিয়ে গেছে এই দেশে কেউ কিছু বুঝে না। এক আলী রিয়াজ সাহেব বুঝেন, উনি এসে আমাদের বুঝাই দিয়ে গেছে এটা গণভোটের মাধ্যমে করতে হবে। শুরুর থেকে আমি ওরা এই ব্যাপারে বলতেছি এটা ঠিক হচ্ছে না, ওইটাই সে করছে। আচ্ছা, আমি নয় বুঝি না, বাদ দেন, আমি কিছু বুঝি না। শাহদিন মালিক সাহেব উনি তো কিছু বুঝেন রে ভাই, উনি বলতেছেন গণভোটে হয় না, এটা হতে পারে না। আলী রিয়াজ সাহেব সব জানতা বুঝে, আর তারা কেউ সব জানতা সমর্থক ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যে কি বুঝেন, উনি ক্ষমতা নিয়েছিলেন ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং নিজের ধান্দাগুলিকে আদায় করে নেওয়া যাওয়ার জন্য। তো আপনিও একজন কলামিস্ট, আলী রিয়াজ একজন কলামিস্ট। আমরা দেখলাম যে কিছু কিছু কলামিস্ট খুবই প্রিয় হয়ে উঠলো এই অন্তর্বর্তী সরকারে, এবং মোটামুটি কলামিস্ট, পরিবেশবাদী এরকমদেরকে নিয়ে তারা একটা সরকার তৈরি করেছিলেন।
আপনার কাছে আসি, আপনার কি মনে হয় এই আপনি 111-এর সরকারের কথা একটু আগে বলছিলেন এবং অন্তর্বর্তী সরকারও কিছুদিন আগেই পতিত হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের বহু রেখে যাওয়া জঞ্জাল এখন পরিষ্কার করতে হচ্ছে বিএনপিকে, এবং শুধু জঞ্জাল যে পরিষ্কার করতে হচ্ছে তাই না, অনেক গিট্টু, অনেক ধরনের জটিলতা, এগুলি নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনার কি মনে হয় যে এটা কি আসলে কত দ্রুত এটা করা সম্ভব এবং বিএনপির আসলে কি করা উচিত? বিএনপি চোখ বন্ধ করে ওর যত অপকর্ম আছে সেগুলোকে মুছে দেওয়া দরকার, যে এবং এই অধ্যাদেশ যেরকম ফেলে দেবে কতগুলো যেগুলো অপ্রয়োজনীয়, যেমন গণভোট অধ্যাদেশ, সেটাও তো একটা অপ্রয়োজনীয় এখন প্রমাণিত। ভোট করাইছেন, আপনার ইচ্ছে ছিল, আপনি ক্ষমতা ছাড়তেছেন না, আপনার খায়েশ আছে গণভোট করবেন, তাই আমি হাঁ করছি, তখন যান, এখন ভোট হয়ে গেছে এবং ভোটে তো অটোমেটিক কিছু লোক পাইছে, নতুবা তো এটা কুত্তাও ভোট দিতে যাইতো না, এমন পরিবেশ তৈরি হইতো যে মানে যারা সমর্থক ছিল তারা 2-4 জন যাইতো, সাধারণ মানুষ যাইতো না। কুত্তা যেত না বলতে আমি যে সাধারণ মানুষের যে পার্টিসিপেশন সেটা হতো না। তো সেই অবস্থাতে যে একটা ইলেকশন হয়েছে সেটাতে আপনি কিছু ভোট পেয়েছেন দেখাচ্ছেন, কিন্তু এটা অগণতান্ত্রিক ছিল এবং অবৈধ ছিল, সেটা আমরা এই ইলেকশনের বহু আগে থেকে বলে আসছি, প্রতিদিন বলছি, যেখানে গিয়েছি সেখানেই বলছি। আমাদের কথা তো শোনেন না, আপনি করেছেন, ওনারা সম্মিলিতভাবে করেছে, এখন বাদ দিচ্ছে, এখন অনেকগুলো অর্ডিন্যান্স বাদ দিচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, এবং যেগুলো অনেকগুলো আছে তাদের খেয়াল খুশি মতো করছে, মানে তাদের প্রয়োজন অনুযায়ী তারা করে নিয়ে গেছে। ইউনুস একটা করছে যে মনে করেন কতগুলো আইন করছে, নোবেল বিজয়ীর কর মকুব করতে হবে, তার মনের মধ্যে রয়ে গেছে আমার নোবেল যখন পাইছিলাম তখন এটা কর নিছিল না, এটা এখন বাদ দিতে হবে, বাংলাদেশে হাজার হাজার লোক নোবেল পাবে, মানে যা ইচ্ছা তা করে গেছে। তো এইগুলো, এই ঝঞ্ঝালগুলো ছাড়তে হবে, সব ছাড়াতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে নির্বিচারে যে মানুষকে আপনি জেলে নিয়ে গেছেন, নির্বিচারে একটা রাজনৈতিক দলের বিশ্বাসের জন্য। আওয়ামী লীগ তো নিষিদ্ধ কোনো দল ছিল না, আওয়ামী লীগ একটা দল ছিল, তারা যার যেই দলের সঙ্গে যারা অপকর্মে জড়িত ছিল আপনি তাদেরকে সাজা দেন, আপনি দেখা গেল সবগুলারে বিদেশে পাচার করে দিয়েছেন, চলে গেছে আপনার খায়ের সব লোকজন, এই নিরীহ পোলাপান কতগুলোকে আপনি জেলে ভরিয়ে রেখেছেন। আমি জেল তো ঘুরে এসেছি, আমি দেখেছি সমস্ত লোক নিরীহ লোক, এবং এগুলো মুক্তি পাচ্ছে না, একটার পর একটা মামলা দিচ্ছে, একটার পর মামলা আসছে, এই সরকারও দিচ্ছে, মানে কি এই সরকারের ওই প্রক্রিয়া চলতেছে। আমি সেটাই বলছিলাম, 111 যেমন শেখ হাসিনার এক্সটেনশন, 111-এর এক্সটেনশন যেমন শেখ হাসিনা ছিল, এই সরকারের ওরও যাতে ইউনুসের এক্সটেনশন না হয় সেটার দিকে সবচেয়ে আগে খেয়াল করতে হবে। আর যদি এক্সটেনশন হয় তাহলে বিরাট একটা বিপর্যয়ের মধ্যে পড়বে, এবং ইউনুসের এই ঝঞ্ঝাল তারা কেন নেবে? আপনি যেটা বলছিলেন, আমিও যেটা বলছি, আমরা সবাই যেটা বলছিলাম, যে ইউনুস যদি নির্বিচারে যদি কোনো লোককে জেলে দিয়ে থাকে, এবং সেটা তাহলে এই জেল কেন হচ্ছে বারবার, কেন পিডাব্লিউ আসতেছে বারবার, কেন মানে নাম নাই আমার, তারপরে আমাকে অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে মামলা দিচ্ছে, এগুলোর ব্যাপারে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে তাদের, নতুবা একটা জাতীয় ঐক্য তৈরি হবে না। আমাদের যে বিভক্তিটা ইউনুস যেটা খণ্ড খণ্ড করে দিয়ে গেছে, আমাদের মধ্যে পরস্পরের যে হিংসা তৈরি করে দিয়েছে, এবং এগুলো যদি না যায় সরকার কিছুই করতে পারবে না। সরকারের তো একটা এমন একটা পরিবেশ করতে হবে যে একটা ইনক্লুসিভ সোসাইটি থাকে, একটা ইনক্লুসিভ রাজনৈতিক দল। আপনি ইলেকশন করেন নাই, সেই ইনক্লুসিভিটিতে তো আর আওয়ামী লীগকে তারা কাছে পাবে না, আর আওয়ামী লীগ তো তাদের উপর অনেক অত্যাচার করেছে, এখন করবে, সেটা তো নাই, মানে গ্যারান্টি নাই যে এখন করবে। এখন তাদের উপরে যে আপনি করেছে বলে আপনিও তাদের উপর করবেন তা তো না। আমার কথা হচ্ছে যে প্রতিহিংসা বাদ দিতে হবে, প্রতিহিংসা দিয়ে রাজনীতি করতে হবে, এবং আওয়ামী লীগ নিজেদের শুধরাইতে হবে। তারা যে অ্যাটিটিউড নিয়ে রাজনীতি করেছিল সেই দিন শেষ। তাদেরকে বুঝতে হবে যে আমরা যদি আবার রাজনীতি ফিরে আসতে চাই, ওই অ্যাটিটিউড থেকে বেরোতে হবে। এবং এই যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে উল্টাপাল্টা কথা বলছে, এগুলো সবগুলো যাচ্ছে, প্রতিহিংসা একটা তৈরি হচ্ছে, এবং এই যে নিরীহ কর্মীরা যে জেলে আছে, এরা জেল থেকে মুক্তি পেতে এগুলো সমস্যা তৈরি হচ্ছে, কারণ এদের অ্যাটিটিউড তো চেঞ্জ হয় নাই। তো সার্বিকভাবে সরকার যেমন নমনীয় হতে হবে, সরকার যেমন সময় বিএনপি এবং বিরোধীদের উপর অত্যাচার করেছে, আবার এখন আওয়ামী লীগের নেতারা এমন সব কথা বলছে নিজের লোকদের উপরে যাতে অত্যাচার হয় সেটা না, মানে তারা বুঝতেছে না যে এই কারণে সরকারও তাদের অ্যাটিটিউড চেঞ্জ করছে না। তো কেন তারা এগুলা করবে? মানে তারা নিজের কর্মীদেরকেও কেন এইভাবে নির্যাতনের মুখোমুখি করে দিচ্ছে তাদের উল্টাপাল্টা কথা বলে? বা এটা কি বলবো, আমি তো 15ই আগস্টে বলেছিলাম, 5 আগস্ট সরকার চলে গেছে, 15ই আগস্ট ঢাকাতে সবাইকে আসতে বলছে, সে 32 নম্বরে
শ্রদ্ধা জানাতে। 32 নম্বরে তো সবসময় তো গোপালগঞ্জে যেত, টুঙ্গিপাড়ায় যেত, হঠাৎ করে 32 নম্বরে কেন? তার মানে 5 আগস্টে যে আন্দোলন হয়েছিল তার একটা কাউন্টার করতে চেয়েছিলেন আপনারা, দরকার ছিল না তো। এবং এত তাজা রক্তের মধ্যে আপনি আবার কাউন্টারে চিন্তা ভাবনা করা। অবশ্যই আপনি রাজনীতি করবেন, আপনার বিশ্বাসকে আপনি পালন করবেন, কিন্তু এটা সময় অনুযায়ী করতে হবে। সময় কখন সেটার চিন্তা হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বের আপনার কি মধ্যে মনে হয় যে নেতৃত্ব ব্যর্থ তাদের? ব্যর্থ, কমপ্লিট ব্যর্থ বলেই তো তারা ক্ষমতা থেকে ছাড়তে হয়েছে। এবং তাদের যদি আসতে হয় তরুণ নেতৃত্বকে চিন্তা করতে হবে। তাদের ইভেন তারেক জিয়ার কাছ থেকেও তো শিখতে পারে তারা, যে নতুন নেতৃত্বকে কিভাবে সামনে নিয়ে আসবে এবং নিজের দল করা সলিড লোকদেরকে কিভাবে সামনে আনবে। এগুলো তাদের শেখা উচিত। তারা যে পুরনো বুড়াবুড়িদের নিয়ে এখনো বেঁচে আছে, ওই রাজনীতি আর চলবে না তো। আমরা যদিও লোকজনকে বুড়াবুড়ি বলছি, আমরা কিন্তু কম বুড়া হই নাই। না, রাজনীতি বুড়া, আমরা তো আর রাজনীতির খাইশ নাই, আমরা তো রাজনীতি যাচ্ছি না। কিন্তু একটা দলের নেতৃত্ব দিতে হলে আসলে মানসিকভাবে বৃদ্ধ লাগবে। হয়ে যাওয়া ব্যক্তি যারা কিনা নতুন রাজনীতি, নতুন বিষয় বুঝতে পারেন না, হ্যাঁ, হয়তো তাদেরকে আমরা রাজনীতি থেকে অবসর নিতে বলতে পারি। এটা তো কেননা জনসেবা। সময় এগিয়ে গিয়েছে। আপনার নিজেরই সেবা করতে 3 জন লাগে, আপনি আমার জনসেবা কিভাবে করবেন? আমি সেটা বলতেছি, বুড়াবুড়ি ওই অর্থে বলতেছি। তাদের সবাইকে তো রাজনীতিতে এখন সক্রিয় হওয়ার সুযোগ নাই আর, এবং এই যে পারিবারিক তান্ত্রিক রাজনীতিরও সুযোগ নাই। এগুলো মাথা থেকে ফেলে নতুন করে তাদেরকে রাজনীতিতে আসতে হবে এবং এই লাগামহীন কথাবার্তা বন্ধ করতে হবে। আমরা এই জায়গাতে এসে একটা ছোট্ট লাগাম টানি, অনুষ্ঠানে লাগাম টেনে আমরা বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপনের পর ফিরে আসবো। শেষ হলো বিরতি, আমরা প্রবেশ করছি আবারও চলমানে এবং আমাদের অতিথিদের সঙ্গে আমরা কথা বলছিলাম ডিপ স্টেট, এই যে সংসদের অধ্যাদেশ এবং এই বিষয়ক জটিলতা এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে। মাসুদ কামাল, আপনার কাছে আসি। এই মুহূর্তে আরেকটি সংকট চলছে বাংলাদেশে, সেটি হচ্ছে টিকার সংকট এবং তেলের সংকট। টিকাজনিত সংকটটার কারণে অসংখ্য শিশু হামে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন, এবং এর জন্য এই সরকারের আসলে দায়িত্ব না। কেননা টিকা দেয়া হয় 9 মাস এবং 15 মাস বয়সে হামের টিকা, এবং এই সঙ্গে আরও টিকা দেওয়া হয়, মামস এবং রুবেলার টিকাও দেওয়া হয়। কিন্তু কোনো কারণে এই টিকা বিপর্যস্ত হয়েছে এবং সেই বিপর্যস্ততার কারণে এখন শিশুরা আক্রান্ত হচ্ছেন। যদিও এই অন্তর্বর্তী সরকারের যারা ধামাধরা ছিলেন তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে না, আমরা টিকা ঠিক মতো দিয়েছি, কিন্তু টিকা তো আসলে শুধু একটা দুইটা না, টিকা অনেকগুলি। যক্ষ্মার টিকারও অভাব দেখা দিয়েছিল এবং ধারণা করা হচ্ছে যে এই টিকা না দেওয়ার কারণে ভবিষ্যতে যক্ষ্মারও একটা প্রাদুর্ভাব দেখা দিবে এবং বাংলাদেশ একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখেন, টিকা একটা চলমান বিষয়। আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং আমি যখন আমার রিপোর্টিং লাইফ যখন ছিল তখন বেসিক্যালি আমি হেলথ বিটটাই করতাম। ইপিআই টিপিআইতে আমি নিয়মিত যাওয়া আসা করতাম। টিকা এটা একটা আপনার অনুষ্ঠানের নাম যেমন চলমান, ওরকম একটা চলমান বিষয়। এটা হঠাৎ করে একবার আসে, মৌসুম আসে, তা না, কিন্তু এটা সবসময় একটা ওদের নিয়মিত একটা রিজার্ভ থাকে, একটা আপনার ওই একটা কোল্ড চেইনের মধ্যে তারা মেনটেন করে ওখানে রাখে, এবং এটা একটা মানে রেগুলার ব্যাপার। কিন্তু এখন এই চেইনটা মাঝখানে এক জায়গায় ভেঙে গেছে, কোনো একটা গভর্নমেন্ট এসে এটাকে গুরুত্ব দেয়নি। আমার ধারণা এই চেইনটা ভেঙেছে এই অন্তর্বর্তী সরকারের আমলে। এই সময় এমন একজন ভদ্রমহিলাকে আইনে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, যেই মহিলা হেলথ সম্পর্কে কিছুই জানে না, ওনার নিজের হেলথ প্রবলেম ছিল, ওইটুকু ছাড়া বোধ আর কিছু সেই পৃথিবীর অন্য কোনো ব্যাপারে তার কোনো ধারণা ছিল বলে আমার মনে হয় না। উনি জানেন না, একদমই জানেন না। আমার মনে আছে একজন ডাক্তার আমাকে বলেছিলেন নাকি, একজন সিনিয়র ডাক্তার, মানে উনি হেলথে নিয়মিত যাওয়া আসা করতেন, উনি নাকি একবার গিয়েছিলেন যে ওনাকে কোনো একটা কারণে ওই হেলথ যিনি অ্যাডভাইজার ছিলেন, তো ওনার কাছে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে কী? তিনি বলেছিল আমি প্রফেসর এবং আমি একটা মানে কনসালটেন্ট। এখন ফরিদা বেগম উনি মনে করেছেন এটা হলো ওই যে বিভিন্ন প্রজেক্টের কনসালটেন্ট থাকে না, উনি ওটাকে ওই কনসালটেন্ট মনে করছেন। মানে এতটাই এই বিষয়ে সে মূর্খ। উনি অন্য অনেক বিষয়ে অনেক জ্ঞানী হতে পারেন। উনি হয়তো ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক জ্ঞানী ছিলেন। নূরজাহান ওনার নাম। নূরজাহান। তো এই বেগম সাহেব উনি এটা কিছু বুঝতেন বলে মনে হয় না, তার উপরে দায়িত্ব দেওয়া ছিল। তো উনি হয়তো এগুলি বোঝেনই নাই, কখন টিকা আনতে হবে, কী পরিমাণ থাকলে পরে আনার জরুরি হয়ে যাবে, কী পরিমাণ থাকলে পরে বাফার স্টক মানে তা শেষ হওয়ার আগে আসবে,
এইগুলি বুঝেন নাই উনি, না বোঝার কারণে এই ঝামেলাগুলো হয়েছে বলে আমার ধারণা। আমি এখন ডিটেল জানি না, আমার এটা বলা ঠিক হলো কিনা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এই ঝামেলাগুলো হয়েছিল এখানে, যে কারণে এটা হয়েছে। আর তেলের যে ব্যাপারটা, এই তেলের ব্যাপারটা হলো গিয়ে এটা একটা কৃত্রিম সংকট আমি মনে করি। এই সংকট কেটে যাবে, তেলের সংকটটা। কারণ কৃত্রিম সংকট আমি বলবো এই কারণে, এখন তো তেল সমান উদ্ধার হচ্ছে, প্রায় দেখতেছি 2 লাখ লিটার উদ্ধার হচ্ছে এক জায়গার থেকে, আর যে 2.5 লাখ লিটার উদ্ধার হচ্ছে, সমান উদ্ধার হচ্ছে, কিন্তু ড্রামকে ড্রাম সবাই মাঠে নেমে গেছে, উদ্ধার হচ্ছে। তার মানে এই তেলের সংকটটা ছিল আসলে কৃত্রিম। আমাদের সরকার যেটা বলেছে যে আমাদের তেল পর্যাপ্ত আছে, এই কথাটা আমি বিশ্বাস করি, তেল আছে, কিন্তু বিষয়টা হলো তেল কতদিনের জন্য আছে, কয় মাসের জন্য আছে, কতদিন চলবে, আর এই বিষয়টা সরকার একটু ক্লিয়ার করা উচিত। আমি মনে করি তেলের ব্যাপারটা সরকার উচিত হবে জনগণের সঙ্গে ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া, যে আমার তেলের বর্তমানে এই মজুদ, আমাদের প্রতিদিন এই পরিমাণ ব্যয় হয়, এবং এই ব্যয় এইভাবে হতে থাকলে যদি ফার্দার আমাদের এইগুলি পাইপলাইনে আছে, কতদিন পরে লাগবে, এবং এইভাবে চললে আমরা কতদিন চলতে পারবো, এই পুরো বিষয়টা ওনাদের ক্লিয়ার করা উচিত। এবং সেই সঙ্গে এটাও ক্লিয়ার করা উচিত যে এই তেল কিনতে যে তাদের কোনো ঘাটতি হচ্ছে কিনা, কোনো সাবসিডি দিতে হচ্ছে কিনা, দিতে হচ্ছে সেটা কত, বিশ্ববাজারের দাম কত বেড়েছে, এখন সেই বিশ্ববাজার অনুযায়ী প্রয়োজনে আমি মনে করি দাম পুনর্নির্ধারণ করা উচিত, একটা সময়সীমা বেঁধে দিয়ে। যেমন 1 মাস পরে আমরা আবার নতুন করে মূল্যায়ন করব, অথবা 15 দিন পরে আমরা নতুন, সারা দুনিয়াতে তেলের দাম কিভাবে নির্ধারিত হয়, ওরা কিন্তু দৈনিক সকালবেলা তেলের দাম নির্ধারণ করে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও প্রতিদিন আপনি পেট্রোল পাম্পে গেলে দেখবেন আজকের দাম কত, তারা লিখে রাখতেছে। তারা সিঙ্গাপুরের সঙ্গে সমন্বয় করে দিনেরটা দিন নির্ধারণ করে। আর আমাদের এখানে সমস্যাটা হলো একবার দাম বাড়লে আর কমে না। এই যে দাম বাড়লে কমে না, এই জন্যই কিন্তু মানুষের মধ্যে, এই অসাধু ব্যবসায়ীর মধ্যে এক ধরনের স্টক করার মানসিকতা কাজ করে। ওই যে দিনেরটা দিন নির্ধারিত হইতো, তাহলে আজকে দাম বাড়তো, আগামীকাল কমতো। এরকম করলে আমি মনে করি এই সমস্যাটার একটা সমাধান হতে পারে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি একটা ওয়েবসাইটের মধ্যে আছি, সেটা হচ্ছে ইপিআই এর যে ইমিউনাইজেশন ওয়েবসাইট, সেইখানে এবং আমি সার্চ দিয়েছি। সেই সার্চের মধ্যে দেখা যাচ্ছে যে বাই ইয়ার তারা একটা ভ্যাকসিনেশন কাভারেজ দিয়ে রেখেছেন, সরকারি ভ্যাকসিনেশন কাভারেজ, এবং সেখানে 2025 সালে পুরো ডেটা আপডেট করা হয় নাই বলা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিসিজি কাভারেজ, পেন্টা 1, পেন্টা 3 এবং MR1 এবং MR2 যে ক্রুড কাভারেজ, সেটা দেখানো হচ্ছে সব মিলিয়ে 59.6%। যদিও ইউনূস সরকারের যারা ধামাধরা তারা বলছেন যে না, এটা 93%, অমুক তমুক বিদেশিরা বলেছেন। কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার রিপোর্ট রয়েছে গত বছরে, যেখানে বলা হয়েছে যে টিকা সংকট রয়েছে, যক্ষ্মা টিকা পাওয়া যাচ্ছে না, সরকার টিকা সংগ্রহে দেরি করেছেন এবং সময় অনুযায়ী টিকা দেওয়া হয় নাই, এবং টিকার শিডিউল মিস করা হয়েছে। ফেসবুকে এসে তর্ক লাগিয়ে দিয়েছেন বিগত সরকারের যিনি প্রেস সচিব তিনি, এবং তিনি এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আবির্ভূত হয়েছেন, এবং তিনি এগুলো বলছেন। আর উপায় না দেখে আসলে, যেহেতু শিশু মৃত্যু হচ্ছে, উপায় না দেখে আসলে আমি নাম মেনশন করে আপনার কাছে এই প্রশ্নটা করেছি। আপনার কি মনে হয়, মানুষ মৃত্যুবরণ করছে কিন্তু এখনো এই পতিত সরকার তার কৃতিত্ব জাহির করার জন্য চেষ্টা করছেন? তারা যে কি করেছেন এবং করেন নাই সেটা তো লিপিবদ্ধ অবস্থায় আছে, এবং টিকা ঠিক সময়ে সংগৃহীত হয় নাই, টিকা সংগ্রহের সময় যে এক ধরনের দেরি হয়েছে, এবং টিকা সময় মতো আসে নাই, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা 5th সেক্টর প্ল্যান বলে, HPNSP বলে একটা প্রজেক্ট আছে, সেটাকে তারা স্থগিত করে দিয়েছিলেন। সেগুলি নিয়ে তারা কোনো কথাই বলছেন না, উল্টো তারা নিজেদের কৃতিত্ব প্রমাণ করার জন্য চেষ্টা করছেন। পতিত রাজনৈতিক সরকার ছিল না, সেটা তো একটা অন্তর্বর্তী সরকার ছিল, যারা ওখানে এসে বসে পড়েছিল। তারা তাদের সাফল্যের কথা এত প্রচার করার চেষ্টা করেন কেন? তাদের তো সফলতা ব্যর্থতার একটাই জায়গা, সেটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। কিন্তু তারা কেন এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা দেশটা অনেক ভালো চালিয়েছিলেন? তারা মানে কি, আপনি যে ডাস্টবিনের উদাহরণ দিচ্ছেন, তো ওর মনিবকে বলতে পারছে না, মানে এটা হচ্ছে ওর 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 সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে হয়তো। কারণ তার তো এটা করা উচিত ছিল যে সে ফ্যাক্টস নিয়ে কাজ করে, সে তথাকথিত সাংবাদিক, তো তার সাংবাদিকতা যেহেতু করে, তাহলে আরেকটা পত্রিকা আজকে যে রিপোর্টটা করলো, আপনি TBS ওই উদাহরণ দিলেন বিজনেস স্ট্যান্ডার্ডের,
তো সেখানে তো তো সেই পত্রিকার রিপোর্ট নিয়ে চ্যালেঞ্জ করুক। ওই পত্রিকার সাথে কি ইউনুসের কোনো ইয়ে আছে নাকি? এবং সেই গ্রাফটা আমিও দেখেছি। তো এতে গ্রাফ দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে সে পদক্ষেপ নেয় নাই। এবং যে ভদ্রমহিলাকে এখানে বসিয়েছেন তার তো সেই ইয়েতে ছিল না, তার সেই দূরদর্শিতা তো ছিল না, তার পক্ষে যে আসলে তো কাজও করার কোনো সম্ভব ছিল না। সে ভালো করে বুঝেছে যে নিজের স্বাস্থ্য তার ঠিক রাখা, এবং সরকারি টাকায় কিন্তু বিদেশি চিকিৎসা নিয়ে এসছে, দীর্ঘ চিকিৎসা নিয়ে এসছে। সমস্তগুলো এগুলা লজ্জাহীন কতগুলো, এগুলোর কি কথা বলবো, এগুলো লজ্জাহীন। নিজের জনমানুষের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নাই, নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা। সিঙ্গাপুর না অন্য কোন দেশে গিয়ে বিরাট চিকিৎসা নিয়ে এসেছিলেন দীর্ঘদিন ধরে। তো এগুলো, এবং এই ডাস্টবিন যেগুলো আছে আর বাকি যেগুলো আছে ওদের মাউথপিস যেগুলো ছিল, ওগুলো এই জন্যই করবো। ওরা এখনও স্বপ্ন দেখছে ইউনুসকে বর্তমান সরকার প্রেসিডেন্ট বানাবে, বুঝছেন, এবং তার ইমেজ রক্ষা করতে হবে। আপনি জানেন কি জানি না এটা, আমাকে ভেরি রিসেন্টলি একজন এই ডাস্টবিনের খুব আত্মীয়, নিকট আত্মীয় আমাকে বলছে যে আপনি যে ওনার এত সমালোচনা করেন, উনি কিন্তু আসতে পারে, আবার রাষ্ট্রপতি হতে পারে। দেখেন না ডিপ স্টেট কীভাবে সক্রিয়, এবং ওই আমেরিকা চাচ্ছে, এবং ওই যে খলিলকে রেখে দিয়েছে, ওনাকেও কিন্তু রাখতে পারে, আপনি কিন্তু সাবধান। আমি যে আমার সাবধান হওয়ার কিছু নেই, সে বিএনপির বিএনপি যদি তার রাষ্ট্রপতি করে তখন একই কথা বলবো, কারণ সে যে দেশটাকে ধ্বংস করে গেছে সেটা বলতেই হবে। সে যে একটা বিশ্ব বাটপার সেটা আমি বলবোই, আমার ফাঁসির মঞ্চে গেলেও বলবো ইউনুস একটা বিশ্ব বাটপার। সে বলে আমার বিরুদ্ধে সমালোচনা করবেন, প্রাণ খুলে সমালোচনা করবেন, সমালোচনা করলে জেলে নেয়। সে সংস্কার কমিশন করে, সংস্কারের একটাও সে মানে না। আপনিও একটা উদাহরণ দিয়েছেন যে রাষ্ট্রপতির সাথে সে রাষ্ট্রপতিকে কীভাবে অপমান করছে, অথচ রাষ্ট্রপতির পদমর্যাদা বাড়ানোর জন্য সে সংগ্রাম করছিল। যে এই যে একটা হিপোক্রেট ব্যক্তি, এবং এই হিপোক্রেটের সাথে এই যে তার আবর্জনাগুলো আছে, তারা তো তাদের স্বার্থে ছিল। ফারুকের কথা বলেন, ফারুকের কোন যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার? ফারুকী আপনার খুব পরিচিত মুখ, সে উপদেষ্টা হয়। আমি তাকে খুব পছন্দ করি। আপনার তো পছন্দের লোক হবে এই জন্যই। এই ডাস্টবিনের মতো আরেকটা, তো সে এই যে ডাস্টবিন তৈরি করার তো সে তো আছে, সে তো অনেক বড় ভাইও তাকে পছন্দ করতো। আমি আসলে বড় ভাইদের তালে তালে তাকে অনেক পছন্দ করি। আমি কোনোদিনও তাকে পছন্দ করার মতো কাজ সে করে নাই। সে একটা ফাউল, সে সিনেমার নামে সে আমার খুব ভালো লেগেছিল ভারতীয় অভিনেতা ইরফান সিদ্দিক নাকি ইরফান, হ্যাঁ ইরফান খান, হ্যাঁ ইরফান খান। আমি ভারতীয় অভিনেতাদের অনেকের নামই ভালো বলতে পারি না। ভারতীয় অভিনেতা ইরফান খান, তারপরে কলকাতার পার্নো মিত্র, এদের সবাইকে সে এনে তার ছবিতে এনেছিল। ভারতকে সে ঘৃণা করে কিন্তু ওদেরকে অনেক ভালোবাসে। হ্যাঁ আমি ভালো লেগেছিল তার একটা ছবি, আমার ভালো লেগেছিল পিঁপড়াবিদ্যা, সেখানে ছিল পার্নো মিত্র। না, আমি তার সিনেমাগুলো দেখছি, ওই যে ডাউনলোড করে করে দেখছি। এগুলো হলে গিয়ে দেখার মতো সিনেমা তার কয়টা বানিয়েছে ভারত আধিপত্যবাদকে সে নিয়ে এসেছিল। নিয়ে এসেছে। তো আমি বলছি যে এরকম আবর্জনাই পরিবেষ্টিত ছিল ইউনুস চারিদিকে। তার আগের কথাই বলতে হচ্ছে যে রাজনীতি নিয়ে তার বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা ছিল না। এই আবর্জনাগুলো দেশটাকে ধ্বংস করে গেছে। এবং কত আমাদের এখানে কিন্তু একজন সিনেমার গানের এবং সিনেমার একজন বড় ভক্ত আছেন। ভাই সিনেমার ভক্ত আমিও, কিন্তু আমিও ফারুকের সিনেমা না, মানে অ্যাজ এ হোল সিনেমার। এবারে তো ঈদের সিনেমা দেখে আসছি। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, আপনি মনে আছে কিনা এই ফারুক সাহেবের একটা মুভি নিয়ে উনি অনেক আন্দোলন করছেন, দুঃখ করছেন, মানে বিষোদ্গার করেছেন। শনিবার বিকেল কেন মুক্তি দেওয়া হচ্ছে না? আমি দেখতে চেয়েছি, হ্যাঁ কেন মুক্তি দেওয়া হচ্ছে না? আমি নিজে ফেসবুকে এটা নিয়ে, সে নিজেই দিল না, নিজে থাকতে হতো। উনি তো ছিলেন 1.5 বছর, মুক্তি দিলেন না কেন? মুক্তির মন্দির ও সোপানো তলে কত ছবি হলো বলিদান। শনিবারের চিঠিও তাই, শনিবারের বিকেল, শনিবার বিকেল, শনিবার বিকেল, ওই শনিবার আসে না আর কি, ধরেন। বা আমি কিন্তু একটু খুব বিস্মিত হয়েছি যে সিনেমাটা উনি যখন আন্দোলন করেছেন, তার মানে কি উনি মনে করেছেন এই মুভিটা মুক্তি দেওয়া উচিত। তো এই 18 মাসে উনি ওই ঔচিত্য বোধ উনি কেন সময় পায় না? যে ভারতীয় আধিপত্যবাদ ঠেকাতে গিয়ে আসলে সময়। শুনেন, এই আসিফ নজরুল, তারপরে এই ইউনুস আর এই ডাস্টবিন, এরা সম্মিলিতভাবে রাষ্ট্রটাকে ওদের মানে বাপের তালুক মনে করছিল, এবং সেইভাবে তারা চালিয়েছে, এবং সেই জন্যই আমাদের রাষ্ট্রের এত অধপতন হয়েছে। আসিফ নজরুল কত অসৎ একটা লোক, সে মানুষ জামিন পায়, জামিনের বিরুদ্ধে কথা বলে, অথচ সে মন্ত্রী। আপনি আমার সব পছন্দের লোকদেরকে নিয়ে এইসব বলেন কেন ভাই? সে আসিফ ভাইকে আমার অনেক পছন্দ, উনি আমারও খুব পছন্দের, এবং জুলাইতে আমার অনেক স্ট্যাটাস শেয়ার করেছেন। কিন্তু কথা হচ্ছে সত্য কথা তো বলতে হবে।
সত্যটা তো সত্য, যেটা 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 সত্য সেটা তো বলতে হবে, এবং একজন আইনমন্ত্রী হিসেবে তো উনি এটা করতে পারেন না, যে মানুষ কেন জামিন পাচ্ছে এটার বিরুদ্ধে কথা বলা। আমরা একটু সিনেমা ভক্তের কাছে যাই। এই যে ধরেন সিনেমার কারিগরি কাজ সেটা করার জন্য ভারতে যাওয়া যায়, তারপরে ধরেন ভারত থেকে বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আসা যায়, ভারতের চলচ্চিত্র উৎসবে যাওয়া যায়, কলকাতায় গিয়ে ভারতীয় যে সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানে মেলামেশা করা যায়, কিন্তু আবার পুরো ব্যাপারটা আধিপত্যবাদ হয়ে যায়। সেখানে আমি ভিসা পাই না 12 বছর, কি অপরাধে আমি জানি না। হ্যাঁ, এটা কেন হয় বলেন তো? এই সিনেমা কি আসলে জীবনটা একটা সিনেমার মতো, মানে যারা সিনেমা করে, আপনি তো সিনেমার একজন ভক্ত, সিনেমার গানের ভক্ত, একটু আগে আমরা কথা বলছিলাম যে কোন কোন সুরকার গান গেয়েছেন, তাই না? আপনার কি মনে হয় যে ঠিক আছে, আমাদের আমি নিজেও এগুলো আসলে সব দিকেই আমার টুকটাক একটু খেয়াল থাকে, তো মুভি নিয়েও চিন্তা ভাবনা করি। না, মানে আমরা সংস্কৃতিকে আধিপত্যবাদে নিয়ে গেলাম, আবার আধিপত্যবাদের বিরুদ্ধাচারণ করলাম, আবার আমরা আধিপত্যবাদীদের কাছ থেকে অতীতে যে বিভিন্ন সুবিধা নিয়েছি সেটাও আবার আছে। এগুলো হলো না, এগুলো হলো এক ধরনের মতলববাজি। এই ধরনের যেমন ধরেন ওনারা বলবেন এক কথা, করবেন আরেক কাজ, ওদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। এই মানে এই বাংলা ভাষাভাষী পৃথিবীর তাবৎ জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় ভারত বিরোধী কে? পিনাকি ভট্টাচার্য। হয়তোবা উনি কিন্তু দেশ ছেড়ে পালাইছেন, প্রথম গেছেন ইন্ডিয়াতে। উনি যখন দেশ ত্যাগ করে প্রশ্ন উঠলো, উনি প্রথম অবৈধভাবে ইন্ডিয়া গেছেন, সেটা ভিডিও আমরা সবাই দেখছি। শত্রুর মাটি পাড়া দিয়ে উনি গেছেন, ইন্ডিয়া গেছেন, ভালো কথা, উনি কিন্তু অবৈধভাবে গেছেন, কিন্তু তার মানে ওনার পাসপোর্টে কিন্তু ইমিগ্রেশনের কোনো সিল পড়ে নাই। আচ্ছা, উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে? আপনি মিনিমাম কমন সেন্সে চিন্তা করেন। উনি যখন ইন্ডিয়া থেকে বেরিয়ে থাইল্যান্ডে গেলেন, কিভাবে গেলেন? ইন্ডিয়ান ইমিগ্রেশন ওনাকে প্রশ্ন করে না, তুমি ঢুকলা কেমন করে এই দেশে? প্রশ্ন করার তো কথা। আমি তীব্র প্রতিবাদ জানাই, আমাকে ভিসা দেয় না, আর উনি ভিসা ছাড়া গেলেন কিভাবে? ভিসা না দেখ, এই প্রশ্নটা আপনি জবাব দেন, কোনো জবাব নেই কিন্তু। তার মানে ইন্ডিয়ার কোনো না কোনো পাওয়ারফুল প্রতিষ্ঠানের সঙ্গে, পাওয়ারফুল গোষ্ঠীর সঙ্গে ওনার একটা সম্পর্ক আছে। ডিপ স্টেট বলেন, যাই বলেন, আছে। তারাই তাকে যাওয়ার ব্যবস্থা করে দিছে, এবং যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার সময় নিশ্চয়ই একটা শর্ত ছিল। শর্তটা হলো, তুমি ওখানে যে আমার বিরোধিতার নামে আমার প্রয়োজনীয় কাজটা করবা। বাংলাদেশ এটা আওলা ঝাড়া, যারা ভিসা পায় না তাদেরকে গালি দিবা, আর তুমি ভিসা ছাড়াই যাতায়াত করবা। উনি একদম রিলিজিয়াসলি ওই কাজটাই করতেছেন। ব্যাপারটা এরকম যে যারা ভিসা পায় না তাদেরকে গালি দিবা, আর যারা ভিসা তুমি ভিসা ছাড়া তোমাকে আমরা যাওয়ার ব্যবস্থা করে দেবো। পলাতক পিনাকি তো এখন এত কান্নাকাটি করছে, ইউনূস আমার কথা রাখলো না, আমি একটু দেশে আসতে চাইছিলাম, আমাকে দেশে আসতে দিল না। সে সারাদিন আমাদের বিরুদ্ধে গালাগালি করে এবং ইয়ে করে। আমি বলি যে তুই দেশে আয়। আবার আমার পছন্দের একজন মানুষ, আহারে, উনি আমার এক ডাক্তার বড় ভাই। আপনার ডাক্তার বড় ভাই আমার সাথে জিম করতো, আমার ভাইদেরকে নিয়ে, আপনারাও দুই ভাই। না, সে আমার সাথে জিম করতো এবং প্রোটিন খাইতো, প্রোটিন খাইয়ে স্বাস্থ্য বানাইছে। এখন কি যে অবস্থা হয়েছে তা আপনার বড় ভাইয়ের। এখন আবার সে ওই সোনাগাতে জিম করে, আমি কিভাবে করি সেটা নিয়ে প্রশ্ন করে, অ্যাজ ইফ যে সে মানে আপনারা দুজন সোনার গায়ে জিম মহারথী এবং বহু টাকার মালিক। আমরা আরেকদিন একটা আলাপ করতে পারি আমাদের জীবনের স্মৃতি কথা, বিভিন্ন মানুষের সাথে আমাদের অনেক স্মৃতি আছে, একটা অনুষ্ঠান করা যায়। এত রাজনীতি না করে আমরা একদিন একটা আলোচনা করতে পারি। আজকে আপনাদের, আমার ধারণা যে আরো টকশো রয়েছে, যেতে হবে এবং আমাকেও বাড়ি ফিরতে হবে। তবে দর্শক যারা বাড়িতে বসে বা বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান দেখেছেন, চলমান অব্যাহত থাকবে এবং আগামীকাল, পরশু এবং তারপরও চলমান রয়েছে। শুক্র শনিবার বাদে প্রতি সন্ধ্যায় 9:30 থেকে 10:30 আমি আসবো, অথবা আসবেন আরও একজন আমার সহযোগী উপস্থাপক। আমরা একই সাথে অনুষ্ঠানটা করি এবং আমাদের অনুষ্ঠানে আমরা আড্ডা দিয়ে কথা বলি, আমাদের নিজেদের বিষয় নিয়ে কথা বলি। আমাদের অনুষ্ঠান সাধারণ মানুষের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানকে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। তবে এই অনুষ্ঠানে সিরিয়াস লোকেরা আসেন এবং সিরিয়াস চিন্তা ভাবনা হয়। আপনারা আনন্দের সাথে অনুষ্ঠান দেখবেন, কেননা জীবনে শত দুঃখের মধ্যে আমরা হাসতে পারি, কারণ আমরা জানি যে বাঙালির সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমরা সকল শত্রুর বিপরীতে দাঁড়িয়ে বলতে পারি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। ধন্যবাদ।